এক দেশে বিশাল সমৃদ্ধশালী একটি রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন প্রতাপাদিত্য। তিনি খুবই শক্তিশালী এবং যুদ্ধে পটু ছিলেন। তার বয়স হয়ে আসছিল। রাজা প্রতাপাদিত্যের কোনো ছেলে ছিল না, একটিমাত্র মেয়ে রাজকুমারী চন্দ্রকোনা। রাজকুমারী চন্দ্রকোনা অপূর্ব সুন্দরী, শান্ত, সৌম্য এবং বুদ্ধিমতী। রাজা প্রতাপাদিত্য তার কন্যাকে খুবই স্নেহের সাথে বড় করে তুলেছেন। রাজকুমারী চন্দ্রকোনার একটিই খারাপ দিক ছিল, সে খুবই অলস প্রকৃতির। মেয়ের অলসতা নিয়ে রাজা একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। অন্য রাজ্যের রাজকন্যারা যখন রাজনীতি, তরোয়াল চালনা বা রাজ্য পরিচালনার শিক্ষা নিচ্ছিল, তখন চন্দ্রকোনা মখমলের নরম গদিতে শুয়ে আরামে জীবন কাটাচ্ছিল। রাজা অনেক চেষ্টা করলেন রাজকুমারী চন্দ্রকোনার অলসতা দূর করার জন্য। তিনি দেশের মধ্যে সেরা শিক্ষক নিয়োগ করলেন তাকে পড়ানোর জন্য, কিন্তু চন্দ্রকোনার পাঠের মাঝখানেই ঘুমিয়ে পড়তেন। রাজা একদিন তার রাজ্যে বিশাল এক উৎসবের আয়োজন করলেন, যাতে রাজকুমারী প্রজাদের সাথে মিশতে পারেন। কিন্তু বেশিক্ষণ সেই উৎসবে সকলের সামনে থাকতে তার একেবারেই ভালো লাগছিল না। চন্দ্রকোনা পুরো সময়টাই হাই তুলেই কাটালেন। একদিন রাজা প্রতাপাদিত্য রাজদরবারে তার সিংহাসন কার হাতে তুলে দেবেন সেই বিষয়েই চিন্তা করছিলেন। রাজাকে চিন্তিত দেখে রাজকর্মচারীরা তার চিন্তার কারণ জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, আমি আমার প্রাণের থেকেও প্রিয় এই রাজ্যকে কোনো অলস রাজকুমারীর হাতে তুলে দিতে পারি না। রাজকুমারী চন্দ্রকোনাকে পরিবর্তন হতেই হবে, নইলে তাকে এই রাজ্য থেকে দূরে চলে যেতে হবে। এই কথা শুনে রানীমা আতঙ্কিত হয়ে উঠলেন। তিনি মহারাজকে বোঝানোর চেষ্টা করলেন, তাদের একমাত্র কন্যার সাথে এমন অন্যায় করা কখনোই ঠিক হবে না। কিন্তু মহারাজ রানীর কথায় সায় দিলেন না। এই সময় রাজকর্মচারীদের মধ্যে থেকে একজন রাজার সামনে এগিয়ে এসে বললেন, আমার মনে হয় এই বিলাসবহুল জীবনই রাজকুমারীকে কাজ করা থেকে বাধা দিচ্ছে। বিলাসিতা ছাড়া জীবন কেমন হয় তা বোঝা দরকার। একবার কষ্টের মূল্য বুঝলেই সে নিজে নিজেই বদলে যাবে। পরের দিন সকালে রাজকুমারী চন্দ্রকোনার ঘুম ভাঙল একটি অচেনা জায়গায়। কোনো সোনালি খাট নয়, মখমলের গদি নয়। তিনি দেখলেন একটা কুঁড়ে ঘরে ছেঁড়া বিছানার ওপর তিনি শুয়ে আছেন। চারিদিকে ভালো করে তাকাতেই একটা টেবিলের ওপর রাখা একটা চিঠি দেখতে পেলেন। সেই চিঠিতে লেখা আছে, রাজকন্যা চন্দ্রকোনা, যতদিন না তুমি কাজের মূল্য বুঝবে ততদিন এখানেই থাকবে। তুমি যদি পরিশ্রম করো তবেই তুমি খেতে পাবে। নিজের যোগ্যতা প্রমাণ করতে পারলে তবেই রাজপ্রাসাদে ফিরে আসবে। চন্দ্রকোনা কি করবে কিছুই বুঝতে পারল না। এতক্ষণে তার ভীষণ খিদেও পেয়ে গেছে। সে সমস্ত ঘরটা খুঁজে দেখল, কিন্তু কোথাও কোনো খাবার পেল না। আর বেশিক্ষণ থাকতে না পেরে সে জলের ও খাবারের খোঁজ করতে বাইরে বেরিয়ে পড়ল। অনেক খোঁজাখুঁজির পর একটা কুয়ো দেখতে পেল। সেই কুয়ো থেকে অনেক কষ্ট করে জল তুলে নিয়ে এলো। কাছে থাকা একটি গাছ থেকে ফল পেড়ে খেতে লাগলো। কিন্তু সারাদিন তো আর ফল খেয়ে থাকা যায় না, তাই সে কোনো রকমে অনেক খুঁজে খুঁজে বন থেকে কাঠ কুড়িয়ে নিয়ে এলো। রান্না করতে গিয়ে তার হাত পুড়িয়ে ফেললো। কোনো রকমে সে সিদ্ধ করা খাবার খেলো। এইভাবেই কোনো রকমে দিন কাটতে লাগলো। আস্তে আস্তে চন্দ্রকোনা এই সমস্ত কাজই ভালো করে শিখে গেল। এখন সে নিজেই রান্না করতে পারে, পশুর আক্রমণ থেকে নিজেকে রক্ষাও করতে পারে। অবসর সময় সে প্রকৃতির মাঝে কাটায়। ধীরে ধীরে সে বুঝতে পারল পরিশ্রমের মধ্যেও এক ধরনের আনন্দ আছে। একদিন রাজা নিজে তার মেয়েকে দেখতে এলেন। চন্দ্রকোনাকে নিজের সমস্ত কাজ করতে দেখে তিনি খুবই খুশি হলেন। চন্দ্রকোনা এখন তার রাজ্য সামলানোর জন্য সম্পূর্ণরূপে তৈরি। একথা বুঝতে পেরে তিনি তাকে ফিরত আসার জন্য খবর পাঠালেন। তার বাড়ি ফিরে আসার জন্য রাজপ্রাসাদকে খুব সুন্দর করে সাজানো হলো। চন্দ্রকোনা তার বাবার হাত ধরে রাজপ্রাসাদে প্রবেশ করলেন। তার বাবাকে বললেন, বাবা, আমি বুঝতে পেরেছি প্রকৃত বিলাসিতা সোনা আর মখমলের মধ্যে নেই, বরং নিজের পরিশ্রমের মধ্যেই রয়েছে। রাজা প্রতাপাদিত্য তার রাজ্যভার খুশি হয়ে রাজকুমারী চন্দ্রকোনার হাতে তুলে দিলেন।